স্যার, একেবারে এসআইআর নিয়ে আন্দোলন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য ছেড়ে কলকাতা ছেড়ে পৌঁছে গেছেন দিল্লিতে। দিল্লির বঙ্গভবনে গিয়ে তিনি আন্দোলন করছেন। দিল্লি পুলিশের সামনে এসে বলছেন যে আমাকে ঘরে পরা শাড়ি পরে চলে আসতে হলো, একেবারে কালো চাদরে। তার পরবর্তীকালে আমরা দেখলাম যে ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে গেলেন, প্রতিবাদও করলেন। কিভাবে দেখছেন বিষয়টাকে? এগুলো নিয়ে একটা লাইনে কথা বলাটাই যথেষ্ট, সাফিসিয়েন্ট এনাফ। এটা হচ্ছে বিশুদ্ধ নাটক, এর বেশি কিচ্ছু বলার নেই। এর বেশি বললেই কথাটা গুরুত্ব দেওয়া হয়, কিন্তু এগুলো একবারে নাটক। ইলেকশনের আগে এরকম নাটক অনেক আপনারা দেখতে পাবেন, চিন্তা করবেন না। সুতরাং এই নাটকের বেশি, একে বেশি বললেই আবার গুরুত্ব পেয়ে যায় এই বিষয়গুলো। এটা একটা নাটকের ব্যাপার, এর বেশি কিছু বলা উচিতই নয়। গুরুত্ব পাওয়ার জন্য কি এগুলো করেন মুখ্যমন্ত্রী? ডেফিনেটলি। এখন দেখা যায় না, একটা বাচ্চা খিদে পেলে কাঁদে। বাচ্চা কী করবে? কাঁদে, কারণ সে দৃষ্টি আকর্ষণ করতে চায়, মায়ের দৃষ্টি আকর্ষণ করতে চায়। এও তাই, মানে মানুষের একটা রয়েছে স্বাভাবিক, যে সে যখনই গুরুত্ব পেতে চায় সে এমন কিছু করে যাতে পাবলিক ওকে গুরুত্ব দেয়। এই পশ্চিমবঙ্গের শাসক দল তাই, ওরা গুরুত্ব পেতে চায়, গুরুত্ব দিচ্ছে না কেউ। এবং পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটা ইমেজ তৈরি করতে চায় যে দেখো আমরা কত লড়াই করছি তোমাদের জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কীভাবে মানুষ কিছু বোঝে না, মানুষ সব বোঝে। ফলে এইসব নাটক করে আর লাভ কিছু হবে বলে আমি অন্তত মনে করি। পুরনো মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বিরোধী নেত্রী হিসেবে তিনি দিল্লিতে লড়াই করছেন। তিনি বললেন যে এর আগেও আমি দিল্লিতে এসে রাজনীতি করেছি, আবার আসতে হয়েছে। না, আমি জানি না আপনারা কি করে পুরনো বা নতুন ইমেজের মধ্যে পার্থক্য খুঁজে পান। আমি তো আজ অব্দি কিছু পার্থক্য খুঁজে পাইনি, সে একই রকম ইমেজ রয়েছে। হ্যাঁ, এটা হতে পারে, এটা একটা নেট প্র্যাকটিস হচ্ছে, কারণ আগামী দিনে বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে বর্তমান শাসক দলকে, তার নেতা বা নেত্রী হিসেবে তিনি বলতেই পারেন। ফলে এটা একটা নেট প্র্যাকটিস, তিনি প্র্যাকটিস করার চেষ্টা করছেন আগামী দিনে বিরোধী নেতা বা নেত্রী হিসেবে কীভাবে তিনি ভূমিকা পালন করবেন, সেই প্র্যাকটিসটা হয়তো করে নিচ্ছেন। কিন্তু এই যে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তিনি করেছিলেন, বঙ্গভবনে যারা যারা এসে রয়েছেন তাদের ঘরে ঘরে ঢুকে তল্লাশি করা, মুখ্যমন্ত্রীর কাছে যদি মানে প্রমাণ না থাকলে এই ধরনের অভিযোগ তিনি কিভাবে করেন? কারণ দিল্লি পুলিশ ইতিমধ্যে জানিয়েছে যে দিল্লি পুলিশ এভাবে বাড়ি বাড়ি ঢুকে, ঘরে ঘরে ঢুকে তল্লাশি করেনি। দিল্লি পুলিশ একটা তার ক্ল্যারিফিকেশান দিয়েছে, আমি মনে করি দ্যাট ইজ রাইট ওয়ান। দিল্লি পুলিশ দেশের অন্যতম সেরা পুলিশ। পশ্চিমবঙ্গেও ছিল পুলিশ, পশ্চিমবঙ্গের স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো লালবাজারকে। ওর 12টা বাজিয়ে গেছে সিপিএমের আমল থেকে, তার 12টা বাজানো চলছে আর কি, আর বাকি যা ছিল এরা করে দিয়েছে। ফলে পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের 12টা বহুদিন আগে এরাই বাজিয়ে দিয়েছে। কিন্তু দিল্লি পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ যখন তার ডিক্লাইন করছে, তার স্কিল ডিক্লাইন করছে, তার ক্ষমতা ডিক্লাইন করছে, তখন দিল্লি পুলিশ তার ক্ষমতা আরও বাড়াচ্ছে। এরকম একটা ভয়ঙ্কর সেনসিটিভ জায়গা, গোটা আন্তর্জাতিক মাফিয়া চক্র এবং আন্তর্জাতিক যে ক্রিমিনাল নেটওয়ার্ক, আর যারা আন্তর্জাতিক যে কি বলবো, যারা ভয়ঙ্কর দেশবিরোধী শক্তি, তার প্রধান টার্গেট দিল্লি। সেই দিল্লিকে দিল্লি পুলিশ কিন্তু বাঁচিয়ে রেখেছে, আমাদের সিস্টেমটাকে বাঁচিয়ে রেখেছে। ফলে দিল্লি পুলিশকে হ্যাটস অফ করতে হয়। তো সেই দিল্লি পুলিশ যখন একটা বিষয়ে ক্লারিফিকেশান দিয়েছে, আই থিঙ্ক ইটস রাইট ওয়ান। এই ক্লারিফিকেশানের উপরে কিছু বলার নেই, দিল্লি পুলিশ তার ঠিক কাজই করেছে। কিন্তু বঙ্গভবন রক্ষা করতে একেবারে কলকাতা থেকে কলকাতা পুলিশকে নিয়ে যেতে হলো, রাজ্য পুলিশকে নিয়ে যেতে হলো। একটা কথা বলি, দিল্লি পুলিশ রক্ষা করতে পারতো, তারপরেও রাজ্য যদি মনে করে যে বঙ্গভবনে সে তার নিজের নিরাপত্তা রাখবে, রাখতেই পারে। কারণ ওই জায়গাটা যেহেতু রাজ্য নিজে কিনেছে এবং প্রোটোকল অনুযায়ী রাজ্য তার নিজের কিছু নিরাপত্তা রক্ষী রাখতে পারে, এটা নতুন কোনো কথা না। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য রাজ্যের অফিসাররা যায়, সেটাও যেতে পারে, সব ঠিক আছে। কিন্তু রাতারাতি যেভাবে একটা কমিশনারের থেকে 19 না 20 জনকে প্লেনে করে নিয়ে যাওয়া হলো, কত টাকা খরচ হয়েছে আমার একটু জানার ইচ্ছে করছে। কারণ এই টাকাটা আপনার আমার কষ্টের টাকা। ফলে এই টাকা জানি না নর্মাল প্লেন গেছে নাকি চার্টার্ড প্লেনে গেছে নাকি স্পেশাল প্লেন করা হয়েছে, তার জন্য কত টাকা খরচ হয়েছে এবং আই ডোন্ট নো। মানে কি করে পারলো? রাজ্যের কাছে তো টাকা নেই, বারংবার মুখ্যমন্ত্রী না, এসব ক্ষেত্রে টাকার তো অভাব হয় না, মেলা খেলার ক্ষেত্রে টাকার অভাব হয় কখনো? এখানে মন্ত্রীরা নিজেরা যে এখানে রাজ্য নাকি একটা প্লেন নিজে রাখে, তো একটা প্লেন রাখা, তার পাইলট পোষা, তার খরচ কত হয়? যেখানে যেখানে গাড়িতে যাওয়া যায় সেখানে প্লেনে চাপা হয়। এসব দেখে আমার একটা গান মনে পড়ে, জানি না ওটা বোধহয় অতুল প্রসাদের গান, হেসে নাও দুদিন বইতো নয়, পাখি জানে কবে সন্ধ্যা হয়। ফলে ওই ব্যাপার আর কি, যে হেসে নাও দুদিন বইতো নয়, দুদিনের ব্যাপার তো। ফলে যত পারি প্লেনে চড়ে নিই, যত পারি হেলিকপ্টারে চড়ে নিই, এরপর তো আর চড়ার সুযোগ হবে না। তাই হয়তো রাজ্য তাই ভাবছে, সামান্য যেখানে গাড়িতে যাতায়াত করা যায় সেখানে প্লেনে চাপানো হচ্ছে। হঠাৎ করে কমিশনারেটের 19-20 জন পুলিশ অফিসারকে প্লেনে করে নিয়ে চলে যেতে হলো,
কত কি খরচ হচ্ছে। আচ্ছা, যেখানে মানে চুরি ঢাকতে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টে এই যে মানে সব 25 লাখ কি 50 লাখ উকিল আছে, সেই উকিলদের পেছনে ওদেরই একজন প্রাক্তন সাংসদ তিনি তথ্যটা দিয়েছেন, 65 না 66 কোটি টাকা 3-4 মাসে খরচ করে রাজ্য। তো তারা এটা করতে পারে, নতুন আর কি আছে? টাকাটার প্রতি কষ্ট থাকলে, মানুষের প্রতি কষ্ট থাকলে, কষ্টের প্রতি সহানুভূতি থাকলে এইটা করে না। এগুলো নেই তো, এদের কাছে ক্ষমতাটাই আসলে, এরা ক্ষমতা খেয়েছে, ক্ষমতা মেখে ফেলেছে, ক্ষমতার বাইরে কিচ্ছু ভাবতে পারে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও অভিযোগ করলেন যে কমিশন নাকি বিজেপির নেতৃত্বে চলছে, বিজেপির নির্দেশে চলছে। এটা কি খুব নতুন কিছু? এটা নতুন কোনো অভিযোগ নয়, অভিযোগ বহুদিন ধরে করে আসছেন। এখন যাদের সংবিধান সম্পর্কে বিন্দুমাত্র ব্যাপারটা রয়েছে, সেটা নতুন, তারা এই ধরনের কথাবার্তা অ্যাকসেপ্টই করবে না। কারণ ভারতের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা, সংবিধানের সুনির্দিষ্ট ধারা অনুযায়ী তারা ক্ষমতা পেয়ে থাকে, কারোর কাছে তারা জবাবদিহি করতে বাধ্য নয়। ফলে নির্বাচন কমিশন যে সাংবিধানিক সংস্থা, সেটা বোঝা উচিত ছিল। কেউ না বুঝলে আর কি করতে পারি আমরা। এবং কমিশনের বিরুদ্ধে যে অভিযোগ মুখ্যমন্ত্রী তুলছেন, মিথ্যাবাদী, অহংকারী থেকে শুরু করে একাধিক কথা, তো কমিশন এখন অবধি কেন ব্যবস্থা নিতে পারছে না? না, একটা কথা হচ্ছে, এখন সব কথার ব্যবস্থা নেওয়া মানে ঝগড়া করতে হয়। তাহলে এই যে বলে উনি ঢুকে গেছিলেন, সেখানে ইডি আটকালো না কেন ইত্যাদি, এটা ভালো করে মনে রাখতে হবে। ভারতের রাজনৈতিক ব্যবস্থা, এখানে ইডি বা সিবিআই এর মতো সংস্থাগুলো, এখানে যারা পার্মানেন্ট ব্যুরোক্রেসি, তারা কিন্তু ইউজুয়ালি পলিটিক্যাল যারা লিডার্স, তাদের যথেষ্ট শ্রদ্ধা করে। বিশেষত যারা পার্টি ইন পাওয়ার, তারা সাংবিধানিক পজিশনে রয়েছে। ফলে একজন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তাকে আটকে দেবে, ধরে নেবে, ইউজুয়ালি এগুলো কখনো ব্যুরোক্র্যাটরা করে না। সে কেন্দ্রীয় ব্যুরোক্র্যাট হলেও এরা করবে না, কখনো ইউজুয়ালি করতে চায় না। তাদের যেটা নিয়ম মানতে হয়। ফলে একজন মানে পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর যারা, তাদের কথা ওরা মানে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। আজকেই এরা যখন ক্ষমতায় থাকবে না, এরা যখন বিরোধী হয়ে যাবে, তখন এই পুলিশই কিন্তু অন্য ব্যবস্থা নিয়ে নেবে। ফলে পুলিশ তার কাজ করছে ইত্যাদি, আমি সে নিয়ে কথা বলছি না। কিন্তু আমি পরিষ্কার বলছি যে এই যে একটা আমাদের সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থায় একটা ব্যবধান রাখা আছে। একটা হচ্ছে রাজনৈতিক প্রশাসন, অন্যদিকে স্থায়ী প্রশাসন। রাজনৈতিক প্রশাসনে কী কাজ, স্থায়ী প্রশাসনে কী কাজ, এরা তো কোনো নিয়মই মানে না, এরা তো কোনো যে প্রোটোকল সেগুলো মানে না, প্রশাসনিক নীতি নির্দেশিকা মানে না, প্রশাসনিক যে বৈশিষ্ট্য সেগুলো মানে না। ফলে সব কিছু এরা ভেঙে গুঁড়িয়ে দিতে এরা অভ্যস্ত। গোটা বাংলাটাকেই ভেঙে গুড়িয়ে দিল, এর প্রশাসনের কি আছে? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে বিজেপি যতই চেষ্টা করুক, লড়াই করে নেবো, কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে দেব না। আচ্ছা, রাষ্ট্রপতি শাসন জারি উনি নিজে কেন বলছেন বারবার? আমার কথা পরিষ্কার যে রাষ্ট্রপতি শাসন, ভারতীয় জনতা পার্টি কিন্তু কখনো তার নীতি নয় যে রাষ্ট্রপতি শাসন জারি করে কোনো নির্বাচিত সরকারকে বরখাস্ত করা। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে সংবিধানে 356 নম্বর ধারাটা সাজিয়ে রাখার জন্য, শোকেসিংয়ের জন্য রাখা হয়নি। এমন কিছু সিচুয়েশান হলে সংবিধানে 356 ধারা প্রয়োগ করা যেতে পারে। কিন্তু ভারতীয় জনতা পার্টি অপ্রয়োজনে এই ধরনের ধারা প্রয়োগের পক্ষপাতী নয়। পশ্চিমবঙ্গে আমাদের দাবি পরিষ্কার, এসআইআর হবে, একটিও অবৈধ ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না, এবং এখানে পরিষ্কার মানে একটা বৈধ ভোটার লিস্ট, যেখানে বৈধ ভোটার রয়েছে তারা ভোট দেবে, সুনির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এখানে ভোট হবে, যে জিতবে সে জিতবে। এবং আমরা জানি এটা হলে ভারতীয় জনতা পার্টি জিতবে, তৃণমূল হারবে। আমরা তো ওইসব রাষ্ট্রপতি শাসনের কথা আমরা বলেছি কোথাও? কোথাও তো বলিনি। সাধারণ মানুষের মধ্যে অনেকে বলে, দাদা এই রাষ্ট্রপতি শাসন করুন, নইলে এদের দ্বারা হবে না। সাধারণ মানুষের ভেতর থেকে ডিমান্ড আছে। আমি জানি না উনি কেন এই ধরনের কথা বলছেন। উনি মানে যেভাবে এসআইআরে বাধা সৃষ্টি করছে, তাতে সুনির্দিষ্ট সময় ভোট হবে কিনা সেটা নিয়েই তো সন্দেহ দেখা দিচ্ছে। এবং স্যার, আমি শেষ একটাই প্রশ্ন করবো, এই এসআইআরকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই যে সাধারণ মানুষ হিয়ারিংয়ে তাদের ডাকা হচ্ছে, তাদেরকে হ্যারাস করা হচ্ছে, এই ইস্যুটাকে যেভাবে ধরছে এবং এটাতেই সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছে কার্যত ভোটে লড়ার জন্য, তো এর বিরুদ্ধে কি বিজেপি লড়াইটা করতে পারবে 26-এর নির্বাচনে? সাধারণ মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। সাধারণ মানুষ সব বোঝে। এক সময় টেলিভিশন চ্যানেল ছিল, এখন তোমাদের মতো এই সমস্ত ইউটিউব চ্যানেল এসছে, সোশ্যাল মিডিয়া এসছে, গ্রামের মানুষও সেগুলো ব্যবহার করে। ফলে কেন মানুষ হ্যারাস্ট হচ্ছে সেটা মানুষ খুব ভালো জানে, এবং পরিষ্কার কথা, কার কারণে মানুষ হ্যারাস্ট হচ্ছে সেটা মানুষ জানে ভালো। আমরা পরিষ্কার বলছি, পশ্চিমবঙ্গের এই শাসক দল যদি এসআইআর প্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি না করতো, আজকে এই ঘটনা ঘটতো না। এরাই করেছে, দে আর রেসপন্সিবল। এবং আমরা সেটা মানুষকে জানিয়েছি, আমরা জানাচ্ছি, আগামী দিনেও জানাবো।
এবং এই রাজনৈতিক দলটা এমন সব অন্যায় কাজ করে রেখেছে যে মানুষ এদের প্রতি আর এদের কোনো ভরসা নেই। এরা ভাবছে যে সিপিএম এদের জিতিয়ে দেবে, সিপিএম ভোট কাটবে, দিলে এরা জিতে যাবে। আরে ভালো করে জেনে রাখুন, সিপিএম গতবারে 5% ভোট পেয়েছিল, এবার 2.5-3%-এর নিচে ভোট নামবে। লোকে আর সিপিএমকেও চাইছে না, ফলে সিপিএম এদের বাঁচাতে পারবে না, কংগ্রেস এদের বাঁচাতে পারবে না। এরা হারবে হারবে হারবে, এদের একেবারে ফেট শিল্ড হয়ে গেছে। আর 2-3 মাসের অপেক্ষা এরা চলে যাচ্ছে, চিন্তা করার কোনো কারণ নেই। পশ্চিমবঙ্গে সত্যিকারের নতুন সূর্যোদয় হবে। এই সূর্যোদয়ের কথা একটা সিপিএম বলেছিল, অন্যায় করে ডুবে গিয়েছিল। একটা নন্দীগ্রামে লোকেকে জবরদস্তি মারধর করে মেয়েদের উপর অত্যাচার করে বলেছিল নতুন সূর্যোদয় হবে, তারপরে গেল। এরাও সূর্যোদয়ের কোনো স্বপ্ন দেখে, সে আর হবে না। সত্যিকারের সূর্যোদয় মানুষকে সঙ্গে নিয়ে সেটা কিন্তু করবে ভারতীয় জনতা পার্টি, এবং সেটা 2-3 মাস অপেক্ষা করতে হবে, তার মধ্যেই ঘটে যাবে।